দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ধাক্কা সামাল দেওয়ার আগেই বাংলাদেশ সরকারকে আরেকটা কঠোর বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক ক্রাইসিস মোকাবেলা করা। আমরা জানি ইতিমধ্যে রিজার্ভ $12 বিলিয়ন ঘরে চলে এসেছে এবং গত কয়েক মাসে আমরা $5 বিলিয়ন ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছি এবং আগামীকাল যে বাজেটটা দেওয়া হচ্ছে সেখানে 1.25 লাখ কোটি টাকা রাখা হয়েছে শুধুমাত্র ঋণের সুদ পরিশোধ করবার জন্য। আসল টাকা আমরা এখন পর্যন্ত পরিশোধ করতে শুরু করিনি, কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে এবং 2026 আসতে আসতে প্রায় সবগুলো মেগা প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হবে এবং তখন আমাদের আসল পরিশোধ করতে শুরু করতে হবে। ফলে তখন এই ঋণ পরিশোধের চাপ কয়েক গুণ বৃদ্ধি পাবে। এই মুহূর্তেও আমাদের উপরে ঋণ পরিশোধের যে চাপ আছে, অর্থনীতির যে চাপটা আছে সরকারের উপরে, সেটা সামাল দেওয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এর মধ্যেই যদি বিদেশি বিনিয়োগ কমে যায়, বিদেশি বিনিয়োগ যদি বাধাগ্রস্ত হয়, তাহলে সরকার কোনোভাবেই এই অর্থনৈতিক সংকটকে সামাল দিতে পারবে না এবং এটা তার ক্ষমতায় টিকে থাকার জন্য চ্যালেঞ্জ হবে। কারণ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্ররাও এখন তাদের পাওনা টাকার জন্য সরকারকে চাপ দিতে শুরু করেছে। নির্বাচনের পর আমরা প্রথম দেখেছিলাম সরকার কিছুটা ভারতের দিকে ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছিল এবং সেই সময় চীন এবং রাশিয়া সরকারের উপরে চাপ প্রয়োগ করতে শুরু করেছিল তাদের পাওনা টাকার জন্য। এবং আমরা সর্বশেষ দেখেছি মোদির অত্যন্ত ঘনিষ্ঠ অলিগার্ক আদানি তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন এবং তারা অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের পাওনা 5,000 কোটি টাকার জন্য চাপ দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কয়েক দফায় পিটার হাস, মার্কিন রাষ্ট্রদূত, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাদা করে বৈঠক করেছেন। এরপর ডোনাল্ড লু আসলেন, তিনিও বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা যাতে তাদের লভ্যাংশ সময় মতো পায় সেটার জন্য চাপ দিয়েছেন এবং এরপর প্রতিনিধি দল এসেছিলেন একটা, তারাও সরকারের বিভিন্ন পর্যায়ে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাদা করে বৈঠক করেছেন এবং একই ব্যাপারে তারাও চাপ প্রয়োগ করেছে। সুতরাং অর্থনৈতিকভাবে এখন সরকার প্রচন্ড রকম একটা চাপের মধ্যে আছে। এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আগামী দিনে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। কেন বলছে সেই জায়গাটাতে আসবো, তার আগে একটু বলে রাখি, এবারে কিন্তু প্রথম না, এই বছরের 2024-এর ফেব্রুয়ারিতেও একই ধরনের একটা বার্তা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছিল বাংলাদেশকে এবং তার প্রভাব কিন্তু আছে, তার প্রভাব আছে। 2022-এর চেয়ে 2023 সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে 16% এবং এই বার্তাটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন বাংলাদেশ সরকারকে দেয়া হলো এই বছরের ফেব্রুয়ারিতে, তারপর বিদেশি বিনিয়োগের পরিমাণ আরো বড় মাত্রায় কমেছে। অর্থাৎ এই বছরের প্রথম 6 মাসে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 22% এবং নতুন করে আবারও একই বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হলো। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এটা জানিয়েছেন এবং 2024 সালের অর্থাৎ এই বছরেরই ফেব্রুয়ারি মাসে যখন এই বার্তাটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তখনও ম্যাথিউ মিলারই আমাদেরকে জানিয়েছিলেন। কি বলছেন তিনি, আমরা একটু দেখি। শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহারে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে, ইউনুসের মামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ঢাকার আদালতে চলা মামলার প্রসঙ্গটি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। মিলার বলেন, শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। গত রোববার ঢাকার আদালতে হাজিরা দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ওই সময় এজলাস কক্ষে আসামিদের জন্য তৈরি লোহার খাঁচায় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয় এই নোবেল বিজয়ীকে। এই অভিজ্ঞতাকে অভিশপ্ত জীবনের শীর্ষবিন্দুতে পৌঁছে যাওয়া হিসেবে বর্ণনা করেন তিনি বলেছিলেন, দেবদেবীর অভিশাপে তিনি তার জীবনের অভিশপ্ত, তার জীবনের শীর্ষবিন্দুতে পৌঁছে গেছেন এবং সেই প্রসঙ্গেই ম্যাথিউ মিলার তার বক্তব্য জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছেন। ম্যাথিউ মিলার বলেন, ডক্টর ইউনুসের বিরুদ্ধে চলমান মামলার অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। আমরা আগে উদ্বেগ জানিয়ে বলেছি এই মামলায় বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার করা হচ্ছে, ডক্টর ইউনুসকে হয়রানি করতে আর ভয় দেখাতে এমনটা করা হচ্ছে। সতর্ক করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিলার বলেন, এভাবে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার চলতে থাকলে বাংলাদেশে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে, বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে, এই বিষয়ে উদ্বেগ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এটা, মিলার বলেন, ডক্টর ইউনুসের আপিল প্রক্রিয়া চলমান, তাই তার জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহ দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছে না। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ডক্টর ইউনুস ইস্যুতে কথা বলছে অনেক আগে থেকে, 1 বছরের বেশি সময় ধরে তারা ডক্টর ইউনুসের বিষয়ে কথা বলছে এবং ম্যাথিউ মিলার বলছেন এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটা আমরা দেখছি না, বরং সরকার তাকে ভয়ভীতি দেখানোর জন্য, অপদস্থ করবার জন্য এবং চাপে রাখবার জন্যই
আইনের অপব্যবহার করছে। ম্যাথিউ মিলার পরিষ্কারভাবে এই কথাটা জানিয়েছেন। এই বছরের ফেব্রুয়ারিতে যখন একই বিষয়ে যুক্তরাষ্ট্র কথা বলেছিল, সেই রিপোর্টটা একটু দেখি। ইউনূসের বিচার প্রক্রিয়া বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করতে পারে, যুক্তরাষ্ট্র বলছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের ভাষায় ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলাটির বিচার হয়েছে অস্বাভাবিক গতিতে। তখন বলা হয়েছে, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশকে সতর্ক করলো বিদেশি বিনিয়োগ নিয়ে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ এক প্রশ্নে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা উদ্বিগ্ন শ্রম এবং দুর্নীতি দমন আইনের অপব্যবহারের যে ধারণা তৈরি হচ্ছে সেটা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে এবং ভবিষ্যতে সরাসরি বিদেশি বিনিয়োগ প্রাপ্তিকে বাধাগ্রস্ত করতে পারে। একই কথাই, এক্স্যাক্টলি একই কথাই তিনি আবারও রিপিট করেছেন। তখনও বলেছিলেন আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করতে পারে। তিনি নতুন করে একই কথা বলেছেন, আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে। কিন্তু এবার তিনি নতুন করে একটা কথা বলেছেন, আইনের শাসন নিশ্চিত করা যাদের দায়িত্ব তাদেরকে বারবার চাপ দেবার পরেও, মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে বারবার অর্থাৎ সরকারকে চাপ দেবার পরেও তারা কোনো ধরনের দৃশ্যমান অগ্রগতি দেখছে না। এই কথাটা আবার ম্যাথিউ মিলার এবার যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারকে সতর্ক করা হলো তখন অ্যাড করেছেন। এবং যুক্তরাষ্ট্র যে স্টেপের কথা বলছে অর্থাৎ বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়া, সেটার কি প্রভাব পড়ছে এটা আমরা একটু দেখি। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট 2023 সালে দেশে বিদেশি বিনিয়োগ 16% কমেছে। এখানে বলছে, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2023 সাল শেষে দেশের নিট এফডিআই হয়েছে $3 বিলিয়ন মার্কিন ডলার। 2022 সালে যা ছিল $3.48 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ এক বছরের ব্যবধানে এফডিআই প্রবাহ $475 মিলিয়ন কমেছে, যেটাকে বলা হচ্ছে আগের বছরের তুলনায় 16% কম। এবং এই বছরের প্রথম 6 মাসে এটা প্রায় 22% কমেছে আগের বছরের তুলনায়। তার মানে ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারকে যে সতর্ক বার্তা দেয়া হয়েছিল সেটা কাজ করতে শুরু করেছে এবং নতুন করে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র একই বার্তা, একই সতর্ক বার্তা সরকারকে জানালো। ফলে মার্কিন নিষেধাজ্ঞায় আসলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে কোনো নিষেধাজ্ঞা আসলে সেটাকে আমরা যত বড় স্টেপ হিসেবে দেখি, আমরা এই বক্তব্যকে, এই সতর্ক বার্তাকে হয়তোবা সেই স্টেপ হিসেবে দেখছি না বা অত কঠোর অবস্থান হিসেবে দেখছি না, কিন্তু এটা সরকারকে প্রচন্ড রকম বিপদে ফেলতে পারে। কারণ এই মুহূর্তে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক সংকট মোকাবেলা করা। এবং অর্থনৈতিক সংকট যদি তারা মোকাবেলা করতে না পারে, তাহলে যাদেরকে দিয়ে, যাদের শক্তিতে তারা ক্ষমতায় আছে বলে আমরা মনে করি, সরকারের অতি আপনজন, সরকারের খুব কাছের বন্ধু ভারতও এখন সরকারের উপরে পাওনা টাকার জন্য চাপ দিচ্ছে। এবং সেটাও ভারতের ক্ষমতাসীন দলের, ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের আদানি গ্রুপের পক্ষ থেকে। আদানি গ্রুপের পক্ষ থেকে যখন এই চাপটা দেওয়া হয় তখন আমরা বুঝতে পারি এই চাপটা মূলত আসছে ভারতের ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে। এবং চীন নির্বাচনের পর সরকারের উপরে একই ধরনের চাপ দিতে শুরু করেছিল, যখন সরকার কিছুটা ভারতের দিকে ঝুঁকে যাবার প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে বলে মনে হচ্ছিল। কিন্তু এখন আবার সরকার চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, কারণ অর্থনৈতিক সংকট মোকাবেলা করবার জন্য এখন তার চীনকে প্রয়োজন। সেই ইতোমধ্যে $5 বিলিয়ন চেয়েছে চীনের কাছ থেকে। এবং এই পদক্ষেপ থেকেও ধারণা করা যায় সম্ভবত বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীন যুক্ত হতে যাচ্ছে, এবং যেটাকেও ভারত খুব ভালোভাবে দেখবে না। সুতরাং এই সব ক্রাইসিস সরকারের উপরে এসে পড়ছে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে গিয়ে। সুতরাং এই মুহূর্তে সরকারের ক্ষমতায় টিকে থাকাও নির্ভর করছে তার অর্থনৈতিক সংকটটাকে কিভাবে, কতটা মোকাবেলা করতে পারে। এবং তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই চাপটা দেয়, তাহলে সেটা সরকারের জন্য একটা ভয়াবহ বার্তা হিসেবে আসবে। আরেকটা কথা বলে রাখি, মে মাসে আশঙ্কাজনক হারে রপ্তানি কমেছে, এবং আমরা জানি রপ্তানি কমার হার প্রত্যেক মাসেই বাড়ছে, এবং মে মাসে এটা সংকটজনক পর্যায়ে চলে গেছে। এবং এই রপ্তানি কমে যাওয়ার পেছনেও মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি কমে যাওয়ার একটা বড় ধরনের প্রভাব আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এবং কানাডা, অস্ট্রেলিয়াতেও আমাদের পোশাক রপ্তানি কমে যাচ্ছে, সেটার একটা প্রভাব আছে আমাদের রপ্তানি কমে যাওয়ার। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই চাপটা দিচ্ছে, এই বার্তাটা সরকারকে দিচ্ছে, এবং দ্বিতীয়বারের মতো একই বছরে মাত্র 4 মাসের ব্যবধানে যখন আরেকবার এই বার্তাটা দিল, তখন সরকারকে সতর্ক হতে হবে এবং সরকারের উপর এটা প্রচন্ড চাপ হিসেবে আসবে, যে চাপটা হয়তোবা সরকারের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না, এবং এটা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি অনেকদিন ধরেই বাংলাদেশে, আমি ব্যক্তিগতভাবে আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, এমনকি আমার তৃতীয় মাত্রায়ও মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, রিউমার, ফেক নিউজ, প্রোপাগান্ডা, এগুলো নিয়ে অনেক কথা বলেছি। এবং এগুলো বলতে গিয়ে আবার অনেকের আক্রমণেরও শিকার করেছি। কেউ কেউ বলবার চেষ্টা করেছেন যে আমি এবং আমরা ডিসইনফরমেশন ছড়াচ্ছি, এবং যারা এটা বলছেন বা বলছিলেন তারা নিজেরাই এখন নানা রকমের
সংকটের মধ্যে আছেন, যেসব টুলস ব্যবহার করে বা যেসব পেজ বা নাম ব্যবহার করে তারা এগুলো করেছেন, তারা বেশ খানিকটা বেকায়দা এখন করেছেন। আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দলই ছড়ায় বা দুটো পক্ষই ছড়ায়, একথা আমরা বহুবার বলেছি। এবং এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো অর্থাৎ ফেসবুক, মেটা, তারা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সো আজকে আমরা খুবই আলোচিত এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এবং এই বিষয়টা নানা কারণে আলোচিত। সেটা হচ্ছে গুজব। বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তার লাভ করায় এর কিছু পজিটিভ এবং বেশ কিছু নেগেটিভ দিক নিয়ে প্রতিনিয়তই আলোচনা হচ্ছে। এইসব মাধ্যমগুলোকে ব্যবহার করে একদিকে যেমন জনগণ নিজেদের মত প্রকাশ করতে পারে, অন্যদিকে গুজব বা মিস ইনফরমেশন বা মিথ্যা তথ্য পরিবেশনের সুযোগ থাকে। অন্যদিকে অগণতান্ত্রিক দেশগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভীষণভাবে নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু যখন নিয়ন্ত্রণ করে সুবিধা করা যায় না, তখন সরকারি বা ক্ষমতাসীনদের উদ্যোগে পাল্টা তথ্যযুদ্ধ শুরু করতে দেখা যায়। সম্প্রতি বিএনপির ও বিরোধী রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে প্রচার চালানো হতো এমন 148টি অ্যাকাউন্ট এবং পেজ সরিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এবং এ বিষয়ে একটি প্রতিবেদনও তারা প্রকাশ করেছে মেটা। আপনারা জানেন যে মেটা কর্তৃপক্ষ হচ্ছে ফেসবুকের যে কর্তৃপক্ষ তারা, এবং সেই প্রতিবেদনে তারা বলছেন যে বাংলাদেশের মোট 148টি অ্যাকাউন্ট ও পেজ ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে এই সামাজিক মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা তাদের চলতি বছরের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে জানিয়েছে। এর মধ্যে 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি ফেসবুক পেজ রয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে ভুয়া পরিচয়ের এসব অ্যাকাউন্ট ও পেজগুলোর বিষয়ে মেটা যে অনুসন্ধান করেছে তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এর অর্থাৎ সিআরআই এর সঙ্গে জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে। সিআরআই বাংলাদেশ আওয়ামী লীগের একটি গবেষণা প্রতিষ্ঠান। সংস্থাটি তার ওয়েবসাইটে বলেছে যে তাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের জাতীয় নীতি নিয়ে পাবলিক আলোচনার জন্য অর্থাৎ পাবলিক ডিসকোর্স তৈরির জন্য প্ল্যাটফর্ম তৈরি করা। এই জন্য উঁচুমানের গবেষণা সহ তাদের বিভিন্ন উদ্যোগের কথা তারা বলেছেন তাদের ওয়েবসাইটটিতে। তবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এই রিপোর্ট প্রত্যাখ্যান করে বলেছেন এটি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও এক পেশে একটি রিপোর্ট যা ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আশা করা যায় না। এমনকি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মিস্টার মোহাম্মদ আরাফাতও একই কথা বলেছেন, এবং বিভিন্ন সূত্রে যেটা দেখা গেছে যে তিনি কথা বলছেন যে প্রয়োজন বোধে ফেসবুক বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশে, এবং বাংলাদেশে যে ফেসবুক বা আগেকার টুইটার বা এখন যেটা এক্স, এগুলো যে খানিকটা সময়ের জন্য একসময় বন্ধ করে দিয়েছিল সেটা আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা। সো মিস্টার বিপ্লব এবং মিস্টার আরাফাতের বক্তব্য থেকে বুঝতেই পারা যাচ্ছে সরকার এতে খুবই অবাক হয়েছেন, অর্থাৎ সরকারের কর্তা ব্যক্তিরা। ফেসবুকের দায়িত্বে থাকা ভারতীয় কর্মকর্তারা আওয়ামী লীগের স্বার্থে সরকার বিরোধী লেখা ও পোস্টের রিচ নিয়ন্ত্রণ করে আসছেন এমন একটা অভিযোগ অনেকদিন থেকে পিপুল ফেসবুক ব্যবহারকারী করে আসছিলেন। আর সরকার যেহেতু ডিজিটাল বাংলাদেশ বলবার স্লোগান তুলে প্রথম দিকে তরুণদের মনোযোগ আকৃষ্ট করতে পেরেছিল, ফলে এক শ্রেণীর রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল ডিজিটাল জগতে এই সরকার খুব শক্তিশালী। তাছাড়া ইসরায়েল থেকে বিভিন্ন প্রযুক্তি গোপনে দেশের মাটিতে নিয়মিত সরবরাহ করা হয় বলে অনেক বিদেশি সাংবাদিক ও মিডিয়াতে আমরা খবর হতে দেখি। আদিমবাতা বা নাগরিকদের গোপনীয়তা ভেদ করে তথ্য হাতিয়ে নেওয়ার মতো যন্ত্র সরকার হরহামেশাই ব্যবহার করে, কিন্তু এখন উল্টো সরকারি ফেক তথ্য ছড়ানোর দায়ে ফেসে যাওয়াতে এই হিসেবে একটু গরমিল খুঁজে পাচ্ছেন অনেকেই। অনেক আওয়ামী লীগ নেতা এটাকে আমেরিকার নীতির অংশ হিসেবে দেখছেন। সরকারকে সব দিক থেকে চাপে রাখার কৌশল হিসেবে সরকার সমর্থিত এইসব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে তারা বলছেন, কারণ তারা মনে করেন যে মেটা, ফেসবুক, এক্স এগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান। অনেকে আবার এটাকে বাংলাদেশের প্রশ্নে ভারত বনাম আমেরিকার লড়াইয়ে এতদিন ভারত একতরফা সরকারের পক্ষে কাজ করেছে ডিজিটাল ওয়ার্ল্ডে, তাই এবার আমেরিকা সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষে অর্থাৎ জনগণের পক্ষে একটা অবস্থান নিল বলে অনেকেই মনে করছেন। এই ঘটনা সরকারকে চিন্তায় ফেলেছে, তার প্রমাণ পাওয়া যায় বিষয়টি নিয়ে তাদের মন্তব্যের ধরন থেকেই। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলছেন যে নীতিমালা লঙ্ঘন করলে যে কোনো অ্যাকাউন্ট বা পেজ তারা সরাতে পারে, কিন্তু সেটার সাথে আওয়ামী লীগ ও সিআরআই কে জড়ানোটা বিভিন্ন পক্ষপাতদুষ্ট রিপোর্ট দিয়ে সুনাম খুনের যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সম্ভবত তারই অংশ হিসেবে এই কাজটি করেছে মেটা। ফেসবুক যাদের মাধ্যমে তথ্য নিয়েছে অর্থাৎ যে থার্ড পার্টির মাধ্যমে তথ্য নিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করা প্রয়োজন বলে মিস্টার বড়ুয়া মনে করেন, এবং সেটা ফেসবুকেরই অর্থাৎ মেটারই করা উচিত বলে তিনি মনে করেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন, মিস্টার বিপ্লব বড়ুয়া বলতে চাচ্ছেন যে যাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে ফেসবুক বা মেটা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের রাজনৈতিক পরিচয়
খতিয়ে দেখতে হবে এবং সেটা মেটা কি করতে হবে এবং ফেসবুক কি করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশের ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ যেমনটি মনে করে না, সবই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু ফেসবুক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হলো বা সিদ্ধান্তে আসলো এবং এই অ্যাকশনটা নিয়েছে তাও কিন্তু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং ভালোভাবে তারা সেটা বলে দিয়েছে। তারপরেও সরকার এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখতে পায়। এখানে বলে রাখা ভালো যে ফেসবুক বা মেটা যে শুধুমাত্র আওয়ামী লীগের সাইটগুলোই সরিয়ে দিয়েছে, এবার হয়তো তাদেরটা সরিয়েছে, কিন্তু ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি যে বিরোধীদেরও বিভিন্ন সাইট তারা কিন্তু বা বিভিন্ন পেজ তারা সরিয়ে দিয়েছে। ফেসবুক তাদের প্রতিবেদনে বলছে, অর্থাৎ মেটা তাদের প্রতিবেদনে বলছে যে বিশ্বজুড়ে সরকারগুলো সামাজিক মাধ্যমকে নিজেদের প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহারের চেষ্টা করে থাকে, বাংলাদেশেও তার বাইরে নয়। তবে এটি ফেসবুকের নিয়মিত কার্যক্রমের একটা অংশ। মেটা তাদের রিপোর্টে বলছে যে সমন্বিত অনির্ভরযোগ্য আচরণের বিষয়ে কারণে অর্থাৎ অনির্ভরযোগ্য আচরণের কারণে ফেসবুক থেকে 50টি অ্যাকাউন্ট এবং 98টি পেজ সরিয়ে ফেলেছে। এই নেটওয়ার্কটি বাংলাদেশি এবং তারা বাংলাদেশের স্থানীয় অডিয়েন্সকে টার্গেট করেছিল। এসব অ্যাকাউন্ট এবং পেজগুলোর মোট প্রায় 34 লক্ষ ফলোয়ার রয়েছে বলে মেটা তার রিপোর্টে উল্লেখ করেছে। একই সাথে এসব পেজ থেকে প্রায় $60 সমপরিমাণ অর্থ বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে। ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এ ধরনের তৎপরতার পেছনে যারা আছেন তাদের কয়েকজনকে অনুসন্ধানের আগেই অটোমেটেড সিস্টেমে চিহ্নিত করে অকার্যকর করা হয়েছে। তারা এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে কন্টেন্ট পোস্ট করতো বা বলা যেতে পারে যে এই পেজগুলো চালাতো। এর মধ্যে কিছু ক্ষেত্রে কিছু পেজ রয়েছে যেগুলো কাল্পনিক নতুন পরিচয় নিয়ে এবং অন্যগুলো বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর নাম ব্যবহার করতো। আবার কিছু পেজ বিএনপির নাম ব্যবহার করতো এবং বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করতো। এসব ভুয়া অ্যাকাউন্ট এবং পেজগুলোর নেটওয়ার্ক ইউটিউব, এক্স যেটাকে সাবেক টুইটার হিসেবে আমরা চিনি, টিকটক, টেলিগ্রাম ও তাদের নিজস্ব ওয়েবসাইট সহ একাধিক প্ল্যাটফর্ম রয়েছে বলে মেটার অনুসন্ধানে বেরিয়ে এসছে বা অনুসন্ধানে উঠে এসছে বলে ওই প্রতিবেদনটিতে উল্লেখ করেছে মেটা। ফেসবুক কিভাবে, এখন প্রশ্ন হচ্ছে ফেসবুক কিভাবে এই কাজটি করে, তা নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করেন যে ফেসবুক হয়তো